হ্যালো বন্ধুরা, বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন চ্যাপ্টারের এটা সেকেন্ড ভিডিও। তো এই ভিডিওগুলোতে এনসিইআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে। তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, নিট এক্সাম দেবে বা সিবিএসসি বোর্ডে পড়ছো, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের টপিক প্যাটার্নস অফ বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্যের বিভিন্ন রকমের ধরন। তো প্রথমে আসছে ল্যাটিটিউডিনাল গ্র্যাডিয়েন্টস। ল্যাটিটিউডিনাল গ্র্যাডিয়েন্টস বলতে যে এই যে অক্ষাংশ আছে, দ্রাঘিমাংশ আছে, সেই দ্রাঘিমাংশ বা অক্ষাংশ অনুসারে যে জীববৈচিত্র্য কীরকমভাবে প্রভাবিত হয় সেটা। তো কী আছে দেখা যাক। দ্য ডাইভার্সিটি অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস ইজ নট ইউনিফর্ম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড বাট শোজ এ রাদার আনইভেন ডিস্ট্রিবিউশন। যে উদ্ভিদ ও প্রাণীর যে বৈচিত্র্য সেটা কিন্তু ইউনিফর্ম নয়, যে ঘনত্বটা কিন্তু সেম নয় সব জায়গাতে। পৃথিবীর কোনো অংশে জৈব বৈচিত্র্য বেশি, কোনো অংশে কম। এটা আনইভেন ডিস্ট্রিবিউশন, একটা অসম বৈচিত্র্য বা অসম ডিস্ট্রিবিউশন বা ভাগ করে দেওয়া, যেটা বা ছড়িয়ে আছে সারা পৃথিবী জুড়ে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ঘনত্ব, কোথাও ট্রপিক্যাল অঞ্চলে বেশি ঘনত্ব, টেম্পারেটে কম। তারপর যে মেরু অঞ্চল আছে সেখানে সবচেয়ে কম। ফর মেনি গ্রুপস অফ অ্যানিম্যালস অর প্ল্যান্টস দেয়ার আর ইন্টারেস্টিং প্যাটার্ন ইন ডাইভার্সিটি, দ্য মোস্ট ওয়েল নোন বিং দ্য ল্যাটিটিউডনাল গ্রেডিয়েন্ট ইন ডাইভার্সিটি। তো জীব ও প্রাণীদের ক্ষেত্রে অনেক ধরনের প্যাটার্ন আছে, আকর্ষণীয় অনেক ধরনের প্যাটার্ন আছে। তো তার মধ্যে একটা বিশেষ আকর্ষণীয় প্যাটার্ন লক্ষ্য করা যায়, ল্যাটিটিউডিনাল গ্রেডিয়েন্টস বা অক্ষাংশ অনুসারে যে বৈচিত্র্য সেটা। ইন জেনারেল স্পেসিস ডাইভার্সিটি ডিক্রিজেস অ্যাজ উই মুভ অ্যাওয়ে ফ্রম দ্য ইকুয়েটর টুয়ার্ডস দ্য পোলস। সাধারণত যত আমরা ইকুয়েটর থেকে, যদি এটাকে একটা পৃথিবী ধরা হয়, তো পৃথিবীর যে মধ্যবর্তী অঞ্চল আছে সেটা হচ্ছে বিষুবরেখা বা ইকুয়েটর বা নিরক্ষীয় অঞ্চল। তো এই আর তারপরে যেটা আসছে উপরের দিকে মেরু, এই যে এই অংশগুলো এগুলো হচ্ছে মেরু অঞ্চল। তো ইকুয়েটর থেকে যত পোলসের দিকে বা মেরুর দিকে যাওয়া যায় তত কিন্তু ডাইভার্সিটি কমতে থাকে। উইথ ভেরি ফিউ এক্সেপশন, ট্রপিক্যাল ল্যাটিটিউডনাল রেঞ্জ অফ 23.5 ডিগ্রি নর্থ টু 23.5 ডিগ্রি সাউথ হারবার মোর স্পেসিস দ্যান টেম্পারেট অর পোলার এরিয়াস। যে কিছু এক্সেপশন আছে বা ব্যতিক্রম আছে, তাছাড়া কিন্তু সাধারণত যেটা হয়ে থাকে কি, যে এটার বিষুব অঞ্চল আর তার উত্তর দিকে 23.5 ডিগ্রি নর্থ আর দক্ষিণ দিকে 23.5 ডিগ্রি সাউথ, 23.5 ডিগ্রি নর্থ আর 23.5 ডিগ্রি সাউথ। তো এই যে অঞ্চলটা, এই যে এটা এটা হলো কি ট্রপিক্যাল অঞ্চল। তো এই অঞ্চলের যে জীববৈচিত্র্য সেটা অনেকটাই বেশি। তো এরপরে যে অঞ্চলটা থাকে সেটা হলো টেম্পারেট অঞ্চল, সেখানে জীববৈচিত্র্য এর থেকে কম। উত্তর দিকেও তার টেম্পারেট অঞ্চল থাকে, সেখানে জীববৈচিত্র্য এর থেকে কম। আর সবচেয়ে যে উত্তরে থাকে সেটা হচ্ছে মেরু অঞ্চল, সেই মেরু অঞ্চলে কিন্তু জীববৈচিত্র্য এই দুটোর থেকেও কম। তাহলে যত নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যাওয়া যাচ্ছে তত জীববৈচিত্র্য কমছে। Colombia, located near the equator, has nearly 1,400 species of birds, while Newark at 41 degree north has 105 species, and Greenland at 71 degree north only 56 species. তো এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে, যে পাখির সংখ্যার উপর ভিত্তি করে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে কলম্বিয়া একটা এলাকা যেটা ইকুয়েটর বা নিরক্ষীয় অঞ্চলে আছে। তো সেখানে কি যে 1400টা পাখি প্রজাতি আছে, 14 রকমের পাখির প্রজাতি আছে। কিন্তু নিউ ইয়র্ক যেটা 41 ডিগ্রি নর্থ অর্থাৎ টেম্পারেট অঞ্চলে পড়ছে, যেটা সেটাতে কিন্তু 105 রকমের পাখি প্রজাতি আছে, 1400 থেকে কম। অ্যান্ড গ্রিনল্যান্ড অ্যাট 71 ডিগ্রি নর্থ অনলি 56, গ্রিনল্যান্ড যেটা মেরু অঞ্চলের মধ্যে পড়ছে সেখানে কিন্তু মাত্র 56টা পাখির প্রজাতি আছে। তাহলে কলম্বিয়া যেটা নিরক্ষীয় অঞ্চলে ছিল বা ট্রপিক্যাল অঞ্চলে ছিল সেখানে 1400টা, নিউ ইয়র্ক যেটা টেম্পারেট রিজিয়নে সেটা মাত্র 105টা, কিন্তু গ্রিনল্যান্ড যেটা মেরু অঞ্চলে সেটা মাত্র 56টা। তাহলে কি আস্তে আস্তে বিশ্ব অঞ্চল থেকে মেরু অঞ্চলে কি প্রজাতির সংখ্যা কমছে, প্রজাতি বৈচিত্র্য কমছে। ইন্ডিয়া উইথ মাচ অফ ইটস আইল্যান্ড এরিয়া ইন দ্য ট্রপিক্যাল ল্যাটিটিউডস হ্যাজ মোর দ্যান 1,200 স্পেসিস অফ বার্ডস।
তো ভারত সেখানে যেটা ট্রপিক্যাল অঞ্চলের মধ্যে পড়ছে, ভারতের মধ্যে ট্রপিক্যাল অংশ আছে, টেম্পারেট অংশ আছে, কিন্তু ট্রপিক্যালটা বেশি। তো সেই ট্রপিক্যালে কি আছে, যে 1200টা প্রজাতির পাখি আছে ভারতের মধ্যে। ভারত মোটামুটি এই সমস্ত এলাকাতে পড়ছে, যে ট্রপিক্যাল আর টেম্পারেট এই সমস্ত এলাকার মধ্যে পড়ছে ভারত। তো তার মধ্যে 1200টা পাখি প্রজাতি আছে। এ ফরেস্ট ইন এ ট্রপিক্যাল region like equator has up to 10 times as many species of vascular plant as a forest of equal area in a temperate region like the Midwest of the USA. তো এখানে একটা তুলনা করা হয়েছে এই জায়গাটাতে, যে যদি দেখা যায় যে ইকুয়েটর বা নিরক্ষীয় অঞ্চল, সেই নিরক্ষীয় অঞ্চলে যদি কোনো একটা জঙ্গল নেওয়া হয়, ধরা যাক 1000 কিলোমিটার একটা জঙ্গল নেওয়া হলো, তো সেই জঙ্গলের মধ্যে যে পরিমাণ যে পরিমাণ পাখি প্রজাতি বা কোনো একটা প্রজাতি থাকবে, যে কোনো একটা বিশেষ প্রজাতি ধরছি, সেটা ভাস্কুলার প্ল্যান্ট এখানে বলা হয়েছে। যে ভাস্কুলার প্ল্যান্ট মানে যাদের মধ্যে জাইলেম ফ্লোয়েম আছে, যে সমস্ত প্ল্যান্টের মধ্যে জাইলেম ফ্লোয়েম আছে, যারা খাদ্য পরিবহন করতে পারে, তারা হচ্ছে ভাস্কুলার প্ল্যান্ট। তো সেই ভাস্কুলার প্ল্যান্টটা 10 গুণ বেশি থাকে ইকুয়েটর অঞ্চলে, কার তুলনায়? সেই একই পরিমাণ এলাকা যদি টেম্পারেট রিজিয়নের মধ্যে হয়। যে ধরা যাক যে টেম্পারেট রিজিয়ন, এটা টেম্পারেট রিজিয়ন, তো এটা 1000 কিলোমিটার একটা এরিয়া নেওয়া হলো, যেটা মিডওয়েস্ট অফ ইউএসএ, যেটা টেম্পারেট রিজিয়নের মধ্যে পড়ছে। তো সেই টেম্পারেট রিজিয়নের মধ্যে 1000 কিলোমিটার একটা এলাকা নেওয়া হলো। সেখানে যদি দেখা যায় যে 500টা প্রজাতি আছে ভাস্কুলার প্ল্যান্ট, একটা এক্সাম্পল হিসেবে বলছি, যে একটা ভাস্কুলার প্ল্যান্ট আছে 500টা প্রজাতি, তো সেই 1000 কিলোমিটার যদি নিরক্ষীয় অঞ্চলে নেওয়া হয়, এই নিরক্ষীয় অঞ্চলে বা ইকুইটরে নেওয়া হয়, তো এর মধ্যে 10 গুণ, অর্থাৎ 510 গুণ কত হলে 5000 প্রজাতির ভাস্কুলার প্ল্যান্ট এখানে পাওয়া যাবে। তাহলে 10 গুণ বেশি একই পরিমাণে এলাকা না হলে, তাহলে কতটা বেশি ঘনত্ব? ইকুইটরে তাহলে ঘনত্বটা অনেকটাই বেশি। দ্য লার্জলি ট্রপিক্যাল অ্যামাজোনিয়ান রেনফরেস্ট ইন সাউথ আমেরিকা has the greatest biodiversity on earth. It is home to more than 40,000 species of plants, 3,000 of fishes, 1,300 of birds, 427 mammals, 427 of amphibians, 378 of reptiles, and more than 1,25,000 invertebrates. তো অ্যামাজন রেন ফরেস্ট, যাকে লাংস অফ দ্য আর্থ বলা হয়, পৃথিবীর ফুসফুস যাকে বলা হয়, সেটা কি ট্রপিক্যাল অঞ্চলে পড়ছে, এবং সেই সাউথ আমেরিকার মধ্যে আছে সেটা, এবং ট্রপিক্যাল অঞ্চলের মধ্যে পড়ছে, অর্থাৎ বিশ্বরেখার পরের যে অঞ্চলটা আছে সে ট্রপিক্যাল অঞ্চলের মধ্যে পড়ছে, সাউথ আমেরিকা। তো সেটা কিন্তু সবচেয়ে বেশি বায়োডাইভার্সিটি দেখা যায়, গ্রেটেস্ট বায়োডাইভার্সিটি, পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্য অ্যামাজন রেন ফরেস্টে দেখা যায়। এবং এখানে কোনটা কত প্রকারের আছে, যে 40,000 প্রজাতির উদ্ভিদ আছে, 3,000 প্রজাতির মাছ আছে, 1300 প্রজাতির পাখি আছে, 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে, 427 প্রজাতির উভচর প্রাণী আছে, 378 প্রজাতির রেপটাইলস আছে বা সরীসৃপ আছে, আর 1,25,000-এরও বেশি ইনভার্টিব্রেট আছে। তাহলে কতটা বেশি জীববৈচিত্র্য অ্যামাজন রেন ফরেস্ট, তার জন্য একে লাংস অফ দ্য প্ল্যানেট বলা হয়। কিন্তু এর আগের বছরই 2020-তে অ্যামাজন রেন ফরেস্টে আগুন লেগে গেছিলো, দাবানল লেগে গেছিলো। সায়েন্টিস্ট এস্টিমেট দ্যাট ইন দিস রেন ফরেস্ট দেয়ার মাইট বি অ্যাটলিস্ট 2 মিলিয়ন ইনসেক্ট স্পেসিস ওয়েটিং টু বি ডিসকভার্ড অ্যান্ড নেম। এবং বিজ্ঞানীরা মনে করেন যে এই রেন ফরেস্টে এখনও প্রায় 2 মিলিয়ন, অর্থাৎ 20 লক্ষ প্রজাতির ইনসেক্ট বা পতঙ্গকে আবিষ্কার করতে এখনও বাকি আছে, নামকরণ করতে বাকি আছে। তাছাড়া অন্যান্য জীব বা প্রজাতি তো এখনও বাকি আছে। What is so special about tropics that might account for their greater biological diversity? তো ট্রপিক অঞ্চলে এত বেশি বায়োডাইভার্সিটি হওয়ার কারণটা কি? এই যে দেখছি আমরা ট্রপিক অঞ্চলে প্রায় 10 গুণ বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, এর কারণটা কি? Ecologists and evolutionary biologists have proposed various hypotheses. Some important ones are, যে যারা ইকোলজি নিয়ে যারা গবেষণা করে বা ইভলিউশন নিয়ে যারা গবেষণা করে, তারা অনেক কারণ এর জন্য বলেছেন। তো তার মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে, 1. স্পেসিয়েশন ইজ জেনারেলি এ ফাংশন অফ টাইম। আনলাইক temperate regions subjected to frequent glaciation in the past, tropical latitudes have remained relatively undisturbed for millions of years. তো
তো এখানে বলা হচ্ছে যে স্পেসিয়েশন বা প্রজাতিকরণ, যে নতুন 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 প্রজাতি যে আসবে, যত বেশি প্রজাতি আসবে নতুন নতুন, তত জীববৈচিত্র্য বেশি হবে। তো এই প্রজাতিকরণটা হচ্ছে সময়ের ওপর নির্ভর করে। একটা এরিয়া যত বেশি সময় পাবে তত বেশি তার নতুন নতুন প্রজাতি তার মধ্যে আসবে। তো আগে কি হতো, যে টেম্পারেট রিজিয়ন ছিল যেটা, সেই সমস্ত অঞ্চল আগে গ্লেসিয়েশন অর্থাৎ বরফ দ্বারা আবৃত থাকতো মাঝে মাঝে। আবার গ্রীষ্মকালে এলে বরফ গলে যেত, শীতকালে এলে আবার বরফ জমে যেত। এভাবে কি বরফ জমে যাওয়ার ফলে সেখানে কিন্তু খুব একটা বেশি প্রজাতি আসতে পারেনি। কিন্তু যে ট্রপিক্যাল অঞ্চল আছে, সেই ট্রপিক্যাল অঞ্চলটা কিন্তু এখানে কোনো বরফ জমতো না। তাই এই অঞ্চলটা অনেক সময় পেয়ে গেছে, কনস্ট্যান্ট একটা এনভায়রনমেন্ট পেয়ে গেছে, এবং তার জন্য লক্ষ লক্ষ বছর ধরে সময় পেয়ে সেখানে বেশি জীববৈচিত্র্য আসতে পেরেছে, বেশি পরিমাণে প্রজাতি সেখানে আসতে পেরেছে। তো এটা এখানে বলা হয়েছে যে প্রজাতিকরণ হচ্ছে সময়ের উপর নির্ভর করে, এস ফাংশন অফ টাইম। টেম্পারেট রিজিয়ন কী হচ্ছে, যে ফ্রিকুয়েন্ট গ্লেসিয়েশন ইন দ্য পাস্ট, যে অতীতে মাঝে মাঝে সেটা বরফ দ্বারা আবৃত হয়ে যেত। ট্রপিক্যাল ল্যাটিটিউডস হ্যাভ রিমেন্ড রিলেটিভলি আনডিস্টার্ব ফর মিলিয়ন্স অফ ইয়ার্স, কিন্তু যে ট্রপিক্যাল অঞ্চল সেটা লক্ষ লক্ষ বছর ধরে আনডিস্টার্ব থেকে গেছে, সেখানে কোনো গ্লেসিয়েশন হয়নি। এবং তার জন্য কি হ্যাড এ লং ইভলিউশনারি টাইম ফর স্পেসিস ডাইভার্সিফিকেশন, তাই প্রজাতি ডাইভার্সিফিকেশনের জন্য একটা অনেকটাই সময় সে পেয়ে গেছে। আর 2 নম্বর কারণটা কি, ট্রপিক্যাল এনভায়রনমেন্ট আনলাইক টেম্পারেট ওয়ান আর লেস সিজনাল, রিলেটিভলি মোর কনস্ট্যান্ট অ্যান্ড প্রেডিক্টেবল। যে টেম্পারেট রিজনটা কি, যে লেস সিজনাল, যে সেখানকার কোনো সিজন ঠিক থাকে না, যে আমাদের যেমন ট্রপিক্যাল অঞ্চল গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এইভাবে এটা একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে আছে। আমরা একটা আইডিয়া করতে পারি যে গ্রীষ্মকালের পর বর্ষাকাল আসবে, তারপরে শরৎকাল আসবে, তারপরে হেমন্ত, তারপর শীত, তারপর বসন্ত, এভাবে এই 6টা ঋতু আছে, তার মধ্যে 4টে মেন, গ্রীষ্ম, বর্ষা, শীত আর শরৎ, এই 4টে মেন। তো এটা আমরা একটা আইডিয়া করতে পারি যে হ্যাঁ গ্রীষ্মের পর বর্ষা আসবে, এবং এটা একটা কনস্ট্যান্ট যে গ্রীষ্মকালে গরম পড়বে, বর্ষাকালে বৃষ্টি হবে। কিন্তু টেম্পারেট রিজনে কিন্তু এমন কিছু নেই, সেখানকার যে এনভায়রনমেন্ট সেটা কনস্ট্যান্ট নয়, সেটাকে প্রেডিক্ট করা যায় না, আইডিয়া করা যায় না যে কীরকম কী হতে পারে। বর্ষা হতে পারে, যে কোনো সময় বৃষ্টি হয়ে যেতে পারে, যে কোনো সময় শীত চলে আসতে পারে। তার জন্য এটা একটা বিশেষ কারণ। সাচ কনস্ট্যান্ট এনভায়রনমেন্ট প্রমোট নিচে স্পেশালাইজেশন অ্যান্ড লিড টু এ গ্রেটার স্পেসিস ডাইভার্সিটি। এরকম একটা কনস্ট্যান্ট এনভায়রনমেন্ট বা পরিবেশ যেহেতু ট্রপিক্যাল অঞ্চলে দেওয়া হচ্ছে, পাওয়া যাচ্ছে, তার জন্য জীবেরা কি সেখানে একটা নিচ বা একটা যে কার্যকারী, নিজের কার্যকারিতা প্রকাশ করা, যেটা ও সম্পর্ক স্থাপন করা পরিবেশের সঙ্গে, সেটা করতে পারছে, এবং বেশি পরিমাণে জীববৈচিত্র্য দেখা যাচ্ছে। তো এটা একটা বিশেষ কারণ। 3 নম্বর কি, দেয়ার ইজ মোর সোলার এনার্জি অ্যাভেলেবল ইন দ্য ট্রপিক্স হুইচ কন্ট্রিবিউটস টু হায়ার প্রোডাক্টিভিটি, দিস ইন টার্ন মাইট কন্ট্রিবিউট ইনডাইরেক্টলি টু গ্রেটার ডাইভার্সিটি। আর একটা বিশেষ কারণ, যে ট্রপিক অঞ্চলে কী হয়, যে সোলার এনার্জিটা বেশি পাওয়া যায়, যে সূর্যের যে আলোটা, সূর্যের আলো তো আমরা জানি যে পৃথিবীর ওপর কীভাবে পড়ে। তো সেই পৃথিবীর ওপরের মধ্যে যে ট্রপিক অঞ্চলটা সেটা কি এই অঞ্চলের মধ্যে পড়ছে, আর এই অঞ্চলে সূর্যের যে রশ্মিটা সেটা একটু বেশিই পাওয়া যায়। আর আমরা জানি যে কোনো শক্তির মূল উৎস কি সূর্য, কারণ উদ্ভিদ সূর্য থেকে খাবার গ্রহণ করে, সূর্য থেকে নেয়, সেই সূর্যের রশ্মিকে কাজে লাগিয়ে খাবার তৈরি করে, আর সেই খাবার খেয়ে সারা প্রাণীকুল বেঁচে থাকে। তার জন্য সোলার এনার্জি যেহেতু বেশি পাওয়া যাচ্ছে, তাই ট্রপিক্যাল রিজনে জীববৈচিত্র্য বেশি পাওয়া যায়, সেখানকার জীবগুলো বেশি পরিমাণে বেঁচে থাকে, তাদের পুষ্টি বেশি সরবরাহ হয়। তো এই 3টে কারণের জন্য ট্রপিক্যাল রিজনে জীববৈচিত্র্য বেশি। তো এটা বোঝা গেল একটা বিশেষ জিনিস। এরপর আসছে স্পেসিস এরিয়া রিলেশনশিপ। যে স্পেসিস এরিয়া রিলেশনশিপ নাম থেকে বোঝা যাচ্ছে কি, যে প্রজাতির সঙ্গে এলাকার কী সম্পর্ক, যে এলাকার সঙ্গে সঙ্গে প্রজাতি বৈচিত্র্য কীভাবে প্রভাবিত হয়। During his pioneering and extensive exploration in the wilderness of South American jungles, the great German naturalist and geographer Alexander von Humboldt observed that within a region, species richness increased with increasing explored area, but only up to a limit. তো আলেকজান্ডার ভন হামলট একটা বিজ্ঞানী, একজন যে জিওগ্রাফার অর্থাৎ ভূগোল নিয়ে যে গবেষণা করে, আর ন্যাচারালিস্ট প্রকৃতি নিয়ে যে গবেষণা করে, এবং জার্মানে বসবাস করে। তো তিনি কী করেছিলেন, যে তিনি সাউথ আমেরিকান জঙ্গলে, দক্ষিণ আফ্রিকার জঙ্গলে তিনি ওয়াইল্ডারনেস অর্থাৎ যে বন জঙ্গল আছে, সেই বন জঙ্গল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন, এক্সপ্লোরিং করছিলেন, এক্সটেন্সিভ এক্সপ্লোরেশন, যে বিভিন্ন বন জঙ্গলকে এক্সপ্লোর করলে কী রকম
কী কী পাওয়া যাচ্ছে সেগুলো লিপিবদ্ধ করছিলেন, পরীক্ষা নিরীক্ষা করছিলেন। এবং তিনি এর মাধ্যমে অবজার্ভ করেন যে উইদিন এ রিজিয়ান স্পেসিস রিচনেস ইনক্রিজড, যে কোনো একটা এলাকাতে উইথ ইনক্রিজিং এক্সপ্লোর এরিয়া, যে কোনো একটা এলাকাতে যত এরিয়া বৃদ্ধি করা যাবে জীববৈচিত্র্য তত বাড়বে। যে যদি এইটা একটা এলাকা হয় সেখানে যদি জীববৈচিত্র্য 100 থাকে, তো এটা যদি এরিয়াটাকে বৃদ্ধি করে দেওয়া হয় তো জীববৈচিত্র্য এখানে 1000 হয়ে যাবে। অর্থাৎ এইভাবে যত এলাকা বৃদ্ধি করা যাবে তত জীববৈচিত্র্য বাড়বে। আবার এখান থেকে 10,000 হয়ে যাবে, একটা বাড়বে। বাট উই অনলি আপ টু এ লিমিট, কিন্তু এটা একটা লিমিট আছে যে যদি আরও বৃদ্ধি করা হয় তো দেখা গেলো এই 10,000টা কনস্ট্যান্ট হয়ে গেলো, তখন আর চেঞ্জ হচ্ছে না, সেটা 10,000ই থেকে যাচ্ছে, যেটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত। কিন্তু যত এরিয়া বৃদ্ধি করা যাবে তত বাড়বে, জীববৈচিত্র্য তত বাড়বে। ইনফ্যাক্ট দ্য রিলেশন বিটুইন স্পেসিস রিচনেস অ্যান্ড এরিয়া ফর এ ওয়াইড ভ্যারাইটি অফ ট্যাক্সা angiosperm plants, birds, bats, freshwater fishes turns out to be a rectangular hyperbola. এবং এদের মধ্যে যে সম্পর্ক, যে স্পেসিস রিচনেস, যে জীববৈচিত্র্য আর এরিয়া এলাকা, এদের মধ্যে যে সম্পর্ক সেটাকে যদি গ্রাফ দিয়ে ইন্ডিকেট করা হয় তো সেই গ্রাফটা একটা হাইপারবোলা, যেটা হচ্ছে রেক্টাঙ্গুলার হাইপারবোলা। এই যে এই আকার ধারণ করে, রেক্টাঙ্গুলার হাইপারবোলা এই যে এই আকারটা ধারণ করে, এই যে নীল আকার দেখা যাচ্ছে এই আকারটা ধারণ করে। সেটা অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট হতে পারে, বার্ডস হতে পারে, ব্যাটস হতে পারে, ফ্রেশওয়াটার ফিশেস হতে পারে, যে কোনো জীব নিয়ে যদি সেটাকে গ্রাফ আকারে দেখা হয় তো এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। On a logarithmic scale, the relationship is a straight line described by the equation log s is equal to log c plus z into log a. কিন্তু এটাকে যদি লগ করে নেওয়া হয় তো লগ করলে সেটা একটা স্ট্রেট লাইন চলে আসে, এবং সেটা এই লগ এস ইজ ইকাল টু লগ সি প্লাস জেড লগ এ, ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি, এই যে ফর্মুলা আছে সেই ফর্মুলার সঙ্গে সাদৃশ্য করে একটা চলে আসে, ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি। যেখানে এস হচ্ছে স্পেসিস রিচনেস, এই যে এখানে এস সেটা স্পেসিস রিচনেস, যে কতটা জীববৈচিত্র্য দেখা যাচ্ছে সেটা। এ হচ্ছে এরিয়া, যে কতটা এলাকার মধ্যে করছি পরীক্ষা নিরীক্ষাটা। আর জেড হচ্ছে স্লোপ অফ দ্য লাইন, রিগ্রেশন কোএফিসিয়েন্ট। আর জেড হচ্ছে কি স্লোপ, এই যে এখানে এম এর যে ভূমিকা এখানে জেড এর সেই ভূমিকা, এবং এটা রিগ্রেশন কোএফিসিয়েন্টও বলা হয় একে। আর সি হচ্ছে ইন্টারসেপ্ট, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সিতে যে সি এর ভূমিকা এখানে সি এর সেই একই ভূমিকা, এটা হচ্ছে ইন্টারসেপ্ট, এটা হচ্ছে ইন্টারসেপ্ট, এই যে এইভাবে ইন্টারসেপ্ট সেটা হচ্ছে সি। Ecologists have discovered that the value of Z lies in the range of 0.1 to 0.2 regardless of the taxonomic group or the region, whether it is the plant or Britain, birds in California or mollusca in New York State. The slopes of the regression lines are amazingly similar. যে ইকোলজিস্টরা দেখছেন যে যে এই যে জেডের মানটা, সেই জেডের মানটা কিন্তু 0.1 থেকে 0.2 এর মধ্যে সীমাবদ্ধ, সেটা যে এলাকায় হোক। যে একটা ট্যাক্সোনমিক গ্রুপের ক্ষেত্রে এটা সিমিলার, যে এটা প্রায় 0.1 থেকে 0.2 এর মধ্যেও থাকে, কিছু কিছু ক্ষেত্রে অবশ্য ব্যতিক্রম আছে, নিচে দেওয়া আছে। তো সেটা ব্রিটেনের উদ্ভিদই হোক বা ক্যালিফোর্নিয়ার পাখি হোক বা নিউ ইয়র্কের মোলাস্কা হোক, এই যে রিগ্রেশনের যে স্লোপটা সেটা কিন্তু অবাক করে দেয়, যেগুলো এটা সিমিলার, যে এদের জীববৈচিত্র্যের যে জেডের মানটা সেটা কিন্তু সিমিলার। But if you analyze the species area relationship among very large area like the entire continents, you will find that the slope of the line to be much steeper. কিন্তু যদি এই যে স্পেসিস এরিয়া রিলেশনশিপটা সেটা যদি অ্যানালাইজ করা হয় লার্জ এরিয়া, বড় এলাকা, যেমন একটা এন্টায়ার কন্টিনেন্ট, একটা পুরো দেশ, একটা পুরো মহাদেশ, এই নিয়ে যদি একটা পুরো দেশকে নিয়ে যদি সেটাকে, এটা তো একটা শহর, এক একটা শহর, যে ক্যালিফোর্নিয়া, ব্রিটেন, এগুলো একটা এক একটা শহর, কিন্তু যদি পুরো একটা কন্টিনেন্ট, পুরো একটা মহাদেশ নিয়ে যদি গবেষণা করা হয় তাহলে কিন্তু এই জেডের মানটা অনেকটা স্টিপার অর্থাৎ নিচু হয়ে যায়, এবং তখন এই মানটা কত 0.6 থেকে 1.2 এর মধ্যে চলে আসে। For example, for frugivorous fruit-eating birds and mammals in the tropical forest of different continents, the slope is found to be 1.15. যে কিছু ফ্রুট ইটিং বার্ডস, যারা যে সমস্ত পাখি ফল খায় যাদেরকে ফ্রুগিভোরাস বলা হয়, তো সেই ফ্রুগিভোরাস পাখির ক্ষেত্রে, তারপর ট্রপিক্যাল ফরেস্টে কিছু ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণী আছে তাদের ক্ষেত্রে, সেটা যদি বিভিন্ন রকম ডিফারেন্ট কন্টিনেন্টের ক্ষেত্রে সেই স্লোপটা কিন্তু আর 0.1 থেকে 0.2 এর মধ্যে থাকে না, তখন কিন্তু 1.15 এর মধ্যে চলে আসে, সেই রেঞ্জটা বাড়ে আর স্লোপটা স্টিপ হয়ে যায়। হোয়াট ডু স্টিপ আর স্লোপস মিন ইন দিস কনটেক্সট? তো এখানে চিত্রটা দেওয়াও আছে যে স্লোপটা কেমন হবে, এটা একটা ইম্পর্টেন্ট
এই যে এস ইজিক্যাল টু সি ইন্টু এ টু পাওয়ার জেড, এটা এক্সপোনেনশিয়ালের দেওয়া আছে। যখন এটাকে লগ করছি তখন লগ এস ইজিক্যাল টু লগ সি প্লাস জেড লগ এ, যেখানে এস হচ্ছে স্পেসিস রিচনেস, এই যে এটা দেওয়া আছে, আর এ হচ্ছে এরিয়া, আর জেড হচ্ছে কি, জেড হচ্ছে এই যে স্লোপটা, এটা কতটা ডিগ্রি আছে এই স্লোপের যে এটা হচ্ছে ও জেড, আর সি হচ্ছে ইন্টারসেপ্টটা, যে এখান থেকে স্টার্ট হচ্ছে আর এখান থেকে নিয়ে যে পার্টটা সেটা হচ্ছে সি। তো এই গ্রাফটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। দ্য ইম্পর্টেন্স অফ স্পেসিস ডাইভার্সিটি টু দ্য ইকোসিস্টেম, যে ইকোসিস্টেমের ক্ষেত্রে এই যে জীব বৈচিত্র্য তার গুরুত্বটা কতটা, কী কী কাজে লাগে ইকোসিস্টেমের বা বাস্তুতন্ত্রের ক্ষেত্রে। ডাজ দ্য নাম্বার অফ স্পেসিস ইন এ কমিউনিটি রিয়েলি ম্যাটার টু দ্য ফাংশনিং অফ দ্য ইকোসিস্টেম, যে কোনো একটা কমিউনিটির মধ্যে কতটা স্পেসিস আছে, কতটা প্রজাতির জীব আছে, সেটা কি সত্যি সত্যি বাস্তুতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে? অবশ্যই প্রভাব বিস্তার করে। দিস ইজ এ কোয়েশ্চেন ফর হুইচ ইকোলজিস্ট হ্যাভ নট বিন অ্যাবল টু গিভ এ ডেফিনাইট অ্যান্সার। এটা এমন একটা প্রশ্ন যেটার সরাসরি উত্তর কোনো ইকোলজিস্ট দিতে পারেনি, কারণ তারা তো হঠাৎ করে বলে দিতে পারে না, তাদের জন্য তাদেরকে গবেষণা করতে হবে, আর এই নিয়ে গবেষণা করাটা অত্যন্ত ক্রিটিক্যাল। ফর মেনি ডিকেডস ইকোলজিস্ট বিলিভড দ্যাট কমিউনিটিজ উইথ মোর স্পিসিস জেনারেলি টেন্ড টু বি মোর স্টেবল দ্যান দোজ উইথ লেস স্পিসিস, যে কয়েক দশক থেকে যে ইকোলজিস্ট আছে তারা মনে করতো যে যে সমস্ত কমিউনিটিতে বেশি স্পেসিস আছে, বেশি প্রজাতি আছে, তারা বেশি স্টেবল হয়, তারা বেশি স্থায়ী হয়, তারা বেশি দিন টিকে থাকে সেই সমস্ত কমিউনিটির তুলনায় যেখানে স্পেসিস কম। হোয়াট এক্স্যাক্টলি ইজ স্টেবিলিটি ফর এ বায়োলজিক্যাল কমিউনিটি? তো এই স্টেবিলিটি বলতে কী বোঝায়, বায়োলজিক্যাল কমিউনিটির ক্ষেত্রে স্টেবিলিটি বলতে কী বোঝায়? এ স্টেবল কমিউনিটি ইজ শুড নট শো টু মাচ ভ্যারিয়েশন ইন প্রোডাক্টিভিটি ফ্রম ইয়ার টু ইয়ার। স্টেবল কমিউনিটি তখনই বলা হবে যদি দেখা যায় যে সেই কমিউনিটির মধ্যে বছরের মধ্যে তার প্রোডাক্টের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, যে এই বছর যদি প্রোডাক্টিভিটি 1000 কেজি পার মিটার স্কোয়ার পার ইয়ার হয়ে থাকে, তো পরবর্তী ইয়ারেও তার প্রোডাক্টিভিটি 1000 কেজি পার মিটার স্কোয়ার পার ইয়ার বা 1100 বা 900 কাছাকাছি এটা থাকবে। খুবই যে ডিফারেন্স যে এবছর 1000 হয়ে গেল, পরবর্তী বছর 500 হয়ে গেল, এরকম এতটা যাতে ডিফারেন্স না হয়। ইট মাস্ট বি এদার রেজিস্ট্যান্স অর রিসাইলেন্ট টু অকেশনাল ডিস্টার্বনেস ন্যাচারাল অর ম্যানমেড। আর দ্বিতীয় ক্রাইটেরিয়াটা কি, যে যদি মানুষ সৃষ্টি বা প্রকৃতি সৃষ্টি যদি কোনো ডিস্টার্বনেস আছে, যদি কোনো ঝড় বৃষ্টি আসে বা মানুষ যদি কোনো কারণে ক্ষতি করতে চায়, তো এটা রেজিস্ট্যান্স করবে তাকে, সে সমস্ত বাধাকে সে উপেক্ষা করবে বা টিকে থাকবে, সে সমস্ত বাধা তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। বা রিসাইলেন্ট টু অকেশনাল ডিস্টার্বনেস, যে মানুষ বা প্রকৃতি যদি কোনো রকমের ক্ষতি করতে চায় বা কোনো রকম প্রভাব বিস্তার করতে চায়, তো সেই প্রভাবের দ্বারা সে প্রভাবিত হবে না, সে কনস্ট্যান্ট থাকবে, রিডাইরেক্ট থাকবে। অ্যান্ড ইট মাস্ট অলসো বি এ রেজিস্ট্যান্স টু ইনভেশন বাই এলিয়ান স্পেসিস। আর একটা বিশেষ কারণ যে এরা এলিয়ান স্পেসিস, যে একটা কমিউনিটির মধ্যে যদি অন্য কোনো কমিউনিটি থেকে কেউ আসে, তো এর ফলে এর কোনো প্রভাব বিস্তার করবে না, কোনো রকমের ক্ষতি, কোনো রকমের উপকার এর হবে না। উই ডোন্ট নো হাউ দিজ অ্যাট্রিবিউটস আর লিঙ্কড টু স্পেসিস রিচনেস ইন কমিউনিটি। আমরা সঠিকভাবে জানি না যে এই যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো কীভাবে সম্পর্কিত হয় একটা প্রকৃতির যে বৈচিত্র্যতার সঙ্গে, জীবের বৈচিত্র্যের সঙ্গে। বাট ডেভিড টিলম্যান্স লং টার্ম ইকোসিস্টেম এক্সপেরিমেন্ট ইউজিং আউটডোর প্লটস প্রোভাইড সাম টেন্টেটিভ অ্যান্সার। কিন্তু ডেভিড টিলম্যান্স নামে একজন বিজ্ঞানী আছে, তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন যেখানে আছে লং টার্ম ইকোসিস্টেম এক্সপেরিমেন্ট। এখানে অনেকগুলো এক্সপেরিমেন্ট দেখতে পাবো, তো এর মধ্যে একটা ডেভিডের হলো কি লং টার্ম ইকোসিস্টেম এক্সপেরিমেন্ট, তিনি আউটডোর প্লটস নিয়ে করেছিলেন যেটা, তো তার মধ্যে থেকে এই আনসারটা পাওয়া যায়। টিলম্যান ফাউন্ড দ্যাট প্লটস উইথ মোর স্পেসিস শোড লেস ইয়ার টু ইয়ার ভ্যারিয়েশন ইন টোটাল বায়োমাস। যে তিনি দেখেছেন যে যে সমস্ত প্লট বা যে সমস্ত ভূমিখণ্ডতে বেশি স্পেসিস আছে, সেটা কম পরিমাণে ইয়ার টু ইয়ার ভ্যারিয়েশন দেখায় তার বায়োমাসের ক্ষেত্রে। যে যত বেশি ভ্যারিয়েশন স্পেসিস ডাইভার্সিটি তত কম ভ্যারিয়েশন, যত বেশি স্পেসিস ডাইভার্সিটি বেশি তত যে বায়ো প্রোডাক্টিভিটি সেটা কম, ভ্যারিয়েশনটা কম। হি অলসো শোড দ্যাট ইন হিজ এক্সপেরিমেন্ট ইনক্রিজ ডাইভার্সিটি কন্ট্রিবিউট টু হায়ার প্রোডাক্টিভিটি। তিনি আরও দেখেছিলেন যে যে ডাইভার্সিটি বৃদ্ধি করা হয়, যে একটা এলাকাতে ডাইভার্সিটি আছে সেটা যদি বৃদ্ধি করা হয় তো প্রোডাক্টিভিটিও বৃদ্ধি পাবে। তো এটা হচ্ছিল ডেভিড টিলম্যান্সের পরীক্ষা এক্সপেরিমেন্ট, লং টার্ম ইকোসিস্টেম এক্সপেরিমেন্ট। কার উপর ভিত্তি করেছে? ভূমিখণ্ড বা প্লট নিয়ে করেছিলেন। এবং তিনি দেখেছিলেন যে যে সমস্ত প্লটে বেশি পরিমাণে প্রজাতি আছে তাদের
যে ইয়ার টু ইয়ার যে প্রোডাক্টিভিটির যে ভ্যারিয়েশন সেটা কম, এবং যত বেশি এরিয়া বৃদ্ধি পাবে তত বেশি তাদের প্রোডাক্টিভিটি বাড়বে। Although we may not understand completely how a species richness contribute to the well-being of an ecosystem, যদিও ডেভিড টিলম্যান্সের পরীক্ষার মাধ্যমে কিছুটা বোঝা গেল, কিন্তু তবুও আমরা পুরোপুরি ক্লিয়ার নই যে কীভাবে প্রজাতির বৈচিত্র্য কোনো একটা জীবের যে প্রোডাক্টিভিটি তার উপর এভাবে প্রভাব বিস্তার করছে, কোনো একটা ইকোসিস্টেমের ওয়েলবিং বা সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করছে। We know enough to realize that rich biodiversity is not only essential for ecosystem health but imperative for the very survival of the human race on this planet. যা যত সময় যাচ্ছে তত আমরা রিয়েলাইজ করতে পারছি বা বুঝতে পারছি যে জীব বৈচিত্র্য যত বেশি থাকবে সেটা যে শুধুমাত্র ইকোসিস্টেমটাকে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য ইম্পর্টেন্ট তাই নয়, তার সঙ্গে সঙ্গে মানুষের যে যে প্রজাতি সেটাকে টিকিয়ে রাখা, সারভাইভ করা, তার জন্য ইম্পর্টেন্ট। যে আইনস্টাইন বিজ্ঞানী বলেছিলেন যে যদি পৃথিবী থেকে সমস্ত মৌমাছিকে রিমুভ করে দেওয়া হয় তো 40 বছরের মধ্যে পুরো জীব পৃথিবী মণ্ডল থেকে শেষ হয়ে যাবে, কোনো জীব বেঁচে থাকবে না। তো একটা মৌমাছি প্রজাতি কত বিশাল গুরুত্ব একটা, যে 40 বছরের মধ্যে পুরো জীব একটা মৌমাছি প্রজাতি শেষ হয়ে যাওয়ার জন্য পুরো জীবমণ্ডল শেষ হয়ে যাবে। তো এই থেকে আমরা আইডিয়া করতে পারি যে কতটা ইম্পর্টেন্ট। শুধুমাত্র যে কোনো একটা ইকোসিস্টেমকে সুস্বাস্থ্য বজায় রাখছে তাই না, পুরো একটা যে আমাদের যে টিকিয়ে থাকা সেটাও কিন্তু এই জীব বৈচিত্র্যের উপর নির্ভর করেই হচ্ছে। At a time when we are losing species at an alarming pace, one might ask, does it really matter to us if a few species become extinct? তো আমরা তো এখন প্রচুর হারে কি স্পেসিস হারিয়ে ফেলছি, অনেক জীব প্রজাতি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এটা কি আমাদের যে এই যে কিছু প্রজাতি যদি জীব থেকে বা বাস্তুতন্ত্র থেকে উধাও হয়ে যায় বা শেষ হয়ে যায়, এক্সটিংক্ট হয়ে যায়, তো সেটাকে আমাদের উপর প্রভাব বিস্তার করবে? তো সেটা অবশ্যই প্রভাব বিস্তার করবে। Would Western Ghats ecosystem be less functional if one of its tree frog species is lost forever? এখানে একটা কোশ্চেনও করা হয়েছে যে ওয়েস্টার্ন ঘাট, যেখানে দেখেছিলাম যে অ্যাম্ফিবিয়ান্সের সংখ্যাটা প্রচুর বেশি, সেখান থেকে যদি কোনো একটা ট্রি ফ্রগ, কোনো এক ধরনের ব্যাঙ, সেটা যদি কী হয়, এক্সটিং হয়ে যায়, লস্ট হয়ে যায় সারা জীবনের জন্য, তো সেটা কি কম ফাংশনাল বা কম কার্যকরী হয়ে যাবে? অবশ্যই কার্যকরী কম হবে। হাউ ইজ আওয়ার কোয়ালিটি অফ লাইফ অ্যাফেক্টেড ইফ সে ইনস্টিড অফ 20,000 উই হ্যাভ অনলি 50,000 স্পেসিস অফ অ্যান্টস অন আর্থ? আমাদের জীবন কীভাবে প্রভাবিত হবে যদি 20,000 প্রজাতির পিঁপড়ের পরিবর্তে 15,000 প্রজাতির পিঁপড়ে থাকে? তো সেই নিয়ে গবেষণা ইকোলজিস্টরা করছে, এবং সেই বিষয়ে অবশ্যই কিছু না কিছু প্রভাবিত অবশ্যই হবে, কারণ প্রত্যেকটা জীববৈচিত্র্যের একটা বিশেষ কারণ আছে, গুরুত্ব আছে। There are no direct answer to such native question, but we can develop a proper perspective through an analogy, the Rivet-Popper hypothesis. এই সমস্ত কোয়েশ্চেন যে যদি কোনো একটা ট্রি ফ্রগ উধাও এক্সটিং হয়ে যায় বা যে পিঁপড়ের প্রজাতির সংখ্যা সেটা যদি কমে যায় তো আমাদের উপর প্রভাব বিস্তার করবে কিনা, এই সমস্ত কোয়েশ্চেনের সরাসরি অ্যান্সার দেওয়া সম্ভব নয়, কিন্তু একটা হাইপোথিসিস আছে, সেখান থেকে একটা আমরা পর্যবেক্ষণ যেটাকে বলে, সেই পর্যবেক্ষণ থেকে আমরা একটা আইডিয়া করতে পারি যে কীরকমভাবে এটা আমাদের জীবনকে প্রভাবিত করবে। তো সেই পর্যবেক্ষণটার নাম কি, যে রিভেট-পোপার হাইপোথিসিস, ইউজড বাই স্ট্যানফোর্ড ইকোলজিস্ট পল এনরিচ একজন বিজ্ঞানী ছিলেন, তিনি এটা করেছিলেন। তো দেখা যায় এটা কি, যে ইন অ্যান এয়ারপ্লেন ইকোসিস্টেম অল পার্টস আর জয়েন্ট টুগেদার ইউজিং থাউজেন্ডস অফ রিভেটস বাই স্পেসিস। যেখানে তিনি কী হচ্ছেন, একটা এরোপ্লেন নিচ্ছেন, একটা উড়োজাহাজ, সেটাকে তিনি ইকোসিস্টেমের সঙ্গে তুলনা করছেন, এবং এই এরোপ্লেনের মধ্যে অনেক আছে, পার্টস আছে, ডানা আছে, সিট আছে, আরও অনেক কিছু পার্টস আছে, সেটা প্রত্যেকে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে নাট বল্টুর সাহায্যে, এবং সেই এক একটা পার্ট হচ্ছে এক একটা স্পেসিস, এক একটা রিভেটের মাধ্যমে যুক্ত আছে। সেই রিভেটটাকে, এই যে নাট বল্টু, সেটা হচ্ছে রিভেটস, সেই রিভেটকে স্পেসিস সঙ্গে বা প্রজাতির সঙ্গে তুলনা করা হয়েছে। তো একটা উড়োজাহাজ হচ্ছে কি ইকোসিস্টেম, আর যে বিভিন্ন পার্টগুলো যে রিভেট যুক্ত করে রাখা আছে, সেই রিভেটগুলো হচ্ছে এক একটা স্পেসিস। If every passenger traveling in it start popping a rivet to take home, causing a species to become extinct, it may not affect flight safety, proper functioning of the ecosystem initially. যেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা প্যাসেঞ্জার যখন বাড়ি যাবে তখন যদি একটা করে রিভেট খুলে নিয়ে সে বাড়িতে নিয়ে চলে যায়, তো সেটা সঙ্গে সঙ্গে কিন্তু সেই যে এটা আছে উড়োজাহাজ আছে তার কার্যকারিতার উপর সে কোনো রকমের প্রভাব বিস্তার করবে না প্রাথমিক অবস্থায়।
তো এখানে কি যে এক একটা নাটবল্টুকে নিজের সঙ্গে নিয়ে যাওয়াকে এক একটা প্রজাতি এক্সটিংকের সঙ্গে তুলনা করা হচ্ছে। বাট অ্যাজ মোর অ্যান্ড মোর রিভেট আর রিমুভড দ্য প্লেন বিকাম ডেঞ্জারাসলি উইক ওভার এ পিরিয়ড অফ টাইম। কিন্তু যদি এইভাবে এক একটা রিভেট নিয়ে যেতে 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 খুলতে খুলতে যদি অনেকটাই আস্তে আস্তে খোলা হয়ে যায়, তাহলে কিন্তু সেটা যে উড়োজাহাজের যে কার্যকারিতা তার উপর কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে প্রচণ্ড প্রভাব বিস্তার করবে এবং এরোপ্লেনটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। ফার্দারমোর হুইচ রিভেট ইজ রিমুভড মে অলসো বি ক্রিটিক্যাল। এবং তার সঙ্গে সঙ্গে কোন নাটবল্টুটা আমরা বের করছি সেটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। লস অফ রিভেটস অন দ্য উইংস key species that drive major ecosystem function is obviously a more serious threat to flight safety than loss of a few rivets on the seats or windows inside the plane. নাটবল্টুটা যদি কোথাকার নাটবল্টু সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। নাটবল্টুটা যদি দেখা যায় যে সিটের যেখানে বসে আছে সে সিটের হয় বা যে ভেতরের মধ্যে যে জানলা আছে তার হয়, তাহলে সেটা কিন্তু খুব একটা প্রভাব বিস্তার করবে না। কিন্তু সেই নাটবল্টুটা যদি ডানার হয়ে থাকে, যে ডানাটা হচ্ছে মেন, যেটা ওড়ার জন্য প্রধান ভূমিকা পালন করে, সেই ডানার যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা অনেকটাই বেশি প্রভাব বিস্তার করবে। আর এক্ষেত্রে যে ডানার যে রিভেট সেটা হচ্ছে কি স্পেসিস। কি প্রজাতি হচ্ছে এমন প্রজাতি যেটা অত্যন্ত বেশি প্রভাব বিস্তার করে ইকোসিস্টেমের সঙ্গে এবং সেটা সরাসরি প্রভাব বিস্তার করে, প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে। মেজর ইকোসিস্টেম ফাংশন, যে কোনো একটা বাস্তুতন্ত্র কাজের ওপর সরাসরি প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে এবং সবচেয়ে বেশি কার্যকারিতা লক্ষ্য করা যায়, সেটা হলো কি স্পেসিস। তো সেই ডানার রিভেটটাকে কি স্পেসিসের সঙ্গে তুলনা করা হয়েছে। তো পল এনরিচের যে পর্যবেক্ষণটা সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে প্রজাতি যদি আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যায় তাহলে কতটা প্রভাব বিস্তার করতে পারে আমাদের জীবনের উপর। তো এটা একটা সিম্পল একটা হাইপোথিসিস যে একটা এরোপ্লেন হচ্ছে ইকোসিস্টেম, এক একটা রিভেট হচ্ছে এক একটা প্রজাতি। যদি সেটা যদি সিটের রিভেট হয় তাহলে সেটা হচ্ছে নর্মাল, আর যদি সেটা ডানার রিভেট হয় তাহলে সেটা হচ্ছে কি স্পেসিস। এবার যদি ডানার রিভেটকে রিমুভ করা হয় তাহলে এরোপ্লেনটা সঙ্গে সঙ্গেই তার উপর প্রভাব বিস্তার করবে, এরোপ্লেনটা দুর্বল হয়ে যাবে, উড়বে না। আর যদি দেখা যায় যে সেটা সিটের জায়গা থেকে যদি রিভেটকে দূর করা হয় তো প্রাথমিক অবস্থায় খুব একটা প্রভাব বিস্তার করবে না, কিন্তু যদি বেশি পরিমাণে আস্তে আস্তে উঠে নেওয়া হয় তো আস্তে আস্তে প্লেনটা দুর্বল হয়ে যাবে এবং এর কার্যকারিতার উপর প্রভাব বিস্তার করবে। তো এইরকমভাবেই যে জীবের বৈচিত্র্য সেটা যদি কমতে থাকে তো আমাদের জীবের উপর প্রভাব বিস্তার করবে, আমাদের মানুষের যে বেঁচে থাকা তার উপর প্রভাব বিস্তার করবে। তো এই ভিডিওটা এত দূরই, নেক্সট ভিডিওতে বাকি যে পার্ট আছে সেটা পড়ানো হবে। তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করো, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও, যদি কোনো কিছু বলার থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো।